স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। আর জুলাই মাসে জুলাই সনদ দেয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা জানান। এছাড়াও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ত্রাণ চ্যানেলের প্রস্তাবকে করিডোর দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। ও সালাম জানাচ্ছি। শনিবার ঈদুল আজহা। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ও দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী। ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, প্রেক্ষাপট ও সময় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে বিস্তারিত রোডম্যাপ জানাবে। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ দেয়া হবে। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড মন্তব্য করে ডক্টর ইউনূস জানান, বিশ্ব সেরাদের কাছে এর ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হবে। বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। জাতিসংঘের মহাসচিব গেল মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে সহায়তার জন্য ত্রাণ চ্যানেলের প্রস্তাব করে যান। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে করিডোর দিয়ে দেওয়ার অপপ্রচার চালানো হচ্ছে। রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না। এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব। জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র, আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক বাবদ সরকার 285 কোটি টাকা ব্যয় করেছে। দেশ যুদ্ধ অবস্থায় আছে মন্তব্য করে সকলকে একতাবদ্ধ থাকারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো, এই পর্যন্ত শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র প্রদান, আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক প্রদান বাবদ সরকার মোট 285 কোটি টাকা ব্যয় করেছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার ভাষণের পর তার বাসভবনে তিনি এই মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন দিতে পারত। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণের পরই দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে ভার্চুয়ালি জরুরি বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত। রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে, এটা একটা অযৌক্তিক। পাবলিক পরীক্ষা সমূহ আমাদের দেশে এসএসসি এগুলো সেই সময় হয়, আবহাওয়া সঠিক থাকে না। এই সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত। নির্বাচনের সময় ঘোষণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের পক্ষ থেকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি আরও আশা প্রকাশ করেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিন ভিত্তির ওপর জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সফল হবে।
দর্শক, ঈদযাত্রা এবার ঘরমুখী মানুষের খবর জানবো। সেই খবর জানাতে গাবতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, রাত পোহালেই ঈদুল আজহা, তো কেমন দেখছেন শেষ মুহূর্তে ঘরমুখী মানুষের যাত্রা? রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা এখনো আজকেও আসলে সড়ক পথে আসলে ট্রেন, বাস, লঞ্চে কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু আজকেও কিন্তু আসলে পবিত্র ঈদুল আজহা প্রিয়জনদের সঙ্গে আনন্দ উপভোগ করতে তারা কিন্তু আজকেও কিন্তু রাজধানী ছাড়ছেন। আজকে আমি এই মুহূর্তে আছি রাজধানীর একটা বৃহৎ একটা বাস টার্মিনাল, আন্তজেলা বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনালে। এখানে আমরা ভোর থেকেই কিন্তু আজকে এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু এখানে ভিড় ছিল। তারা কিন্তু এখান থেকে কিন্তু রাজধানী দক্ষিণাঞ্চল সহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে তারা কিন্তু আসলে বাড়ি পৌঁছেছে। অনেক ভিড় ছিল, কিন্তু সকাল থেকে কিন্তু আসলে দুপুর পর্যন্ত বেশ ভিড় ছিল। আর একটা বিষয় হলো, বিকেলের পর থেকে কিন্তু এখানে আসলে যদিও যাত্রী সংখ্যা একটু কমতে থাকে, কারণ রাত পোহালেই ঈদ, আর সেজন্য আসলে আগেই কিন্তু তারা কিন্তু আসলে রাজধানী কিন্তু ছেড়ে গেছে। আর আজকে শুক্রবার দিন আসলে অনেকেই আসলে শুক্রবার দিন থাকায় অনেকেই কিন্তু আজকে দেখা যাচ্ছে নিজের বিভিন্ন অনেক কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে অনেকে আসলে পরিবার পরিজনকে নিয়ে আজকে যারা যেতে পারেনি আগে, তারা আজকে কিন্তু তারা আজকে রাজধানী ছাড়ছেন। কিন্তু আজকে আমরা এখানে গাবতলী বাস টার্মিনালে কয়েকটা শ্যামলী, অ্যাসালম সহ কয়েক হানিফ কাউন্টারের ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আজ সন্ধ্যার পরে তাদের কিন্তু অনলাইনে এবং কি সরাসরি টিকিট কিন্তু আসলে তাদের বাসে কিন্তু মোটামুটি আসলে বিক্রি কিন্তু শেষ হয়ে গেছে। তারপরও যারা এখনও কাউন্টারগুলোতে আসছেন টিকিটের জন্য, তাদেরকে কিন্তু টিকিট দেয়া হচ্ছে, পাশ অনেকের বিভিন্নভাবে যাওয়ার জন্য আসলে তারা সুযোগ করে দিচ্ছে, কেউ কিন্তু ফেরত যাচ্ছে না। তেমনটা চাপ কিন্তু আসলে আজকে নেই, কিন্তু এখনও কিন্তু আছে লোকজন কিন্তু এখানে কিন্তু আমি যদিও আসলে আমরা দেখাতে পারছি না, কিন্তু পাশেই কিন্তু কাউন্টারগুলো, এখানে অনেক কাউন্টার আছে, কাউন্টারের সামনে কিন্তু যাত্রীরা কিন্তু আছে, তারা টিকিট নিচ্ছে, অনেকে আবার লোকাল বাসে যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু যেতে পারছে। আর কিছু বাস আছে আসলে যেগুলো আসলে দূরপাল্লার যে বাসগুলো আছে, সেই বাসগুলো কিন্তু আসলে ওই মহাসড়কে কিছু জায়গায় যানজট থাকার কারণে কিন্তু তারা ওই বাসগুলো কিন্তু সময় মতো কিন্তু এসে পৌঁছাতে পারছে না। যেখানে 6 ঘন্টা যেখানে রংপুর যেখানে 8 ঘন্টা লাগতো, সেই জায়গায় হয়তো 10 ঘন্টা বা 12 ঘন্টা লাগছে। আর সেইগুলো আসলে তারা তারপরেও কিন্তু যেতে পারছে, আর বাসগুলো সময় মতো আসতে পারছে না, সেই কারণে একটু সমস্যা হচ্ছে, একটু তারা জটিলতা তৈরি হচ্ছে। তারা সময় মতো যেখানে 10টায় বাস থাকার কথা থাকলেও তারা আসলে এই বাসটা তারা যেতে পারছে 11টায় কিংবা 12টার সময় তারা আসলে এখান থেকে যেতে পারছে। তারপরে এখানে আসলে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গেও তারা কথা বলেছি। আসলে গাবতলী বাস টার্মিনালে আসলে তারা ওইভাবে আসলে ভোগান্তি বলতে তাদের ওইভাবে আসলে ভোগান্তিটা ওইভাবে নেই, কিন্তু তারা একটু সময় সাপেক্ষ হচ্ছে, একটু সময় জটিলতা তৈরি হচ্ছে, যে তারা সময় মতো গাড়িটা আসছে না, একটু দেরি হচ্ছে। এটা মহাসড়কে একটু যানজট, অর্থাৎ বাস স্ট্যান্ডে খুব একটা ভোগান্তি নেই, ভোগান্তি যাচ্ছে তার সড়ক পথে। আসলে সড়কে থেমে থেমে অনেক জায়গায় ভোগান্তির খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। অজিত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, বাস স্ট্যান্ডের খবর জানানোর জন্য। ঈদের আগের দিনও সড়কে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে গন্তব্যে ছুটছেন অনেকেই। দীর্ঘ যানজটের পর উত্তরাঞ্চলের সড়কে কিছুটা স্বস্তি ফিরেছে। টানা 45 ঘন্টা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের পর সন্ধ্যার পর থেকে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এদিকে যমুনা সেতুতে আদায় হয়েছে রেকর্ড টোল, যার পরিমাণ 4,19,00,000 টাকা। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে দেখা যায়নি যানজট, তবে বাস স্টপগুলোতে যাত্রী থাকলেও রয়েছে পর্যাপ্ত গাড়ির অভাব। ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে রয়েছে যাত্রীদের চাপ। সকালে কাঁচপুর এলাকায় যানজট তৈরি হলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। আর ঢাকা রিচা মহাসড়ক প্রায় ফাঁকা হলেও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল স্ট্যান্ড এলাকায় উত্তরের যাত্রীদের চাপ রয়েছে আজও। রাজধানীর কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। তবে রাজধানীর হাটগুলোতে গরু এবং ছাগলের পরিমাণ গতকালের তুলনায় অনেক কম। বিকেল থেকে বাজারে ক্রেতার সংখ্যা বেড়েছে, সেই সাথে বেড়েছে বেচাকেনা। গতকালের মতো আজও বাজারে ছোট এবং মাঝারি গরুর চাহিদা ছিল বেশি। হাসিল ঘরের সামনেও ক্রেতাদের ভিড় লেগে আছে। বরাবরের মতো বিক্রেতাদের অভিযোগ, তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না।
বিশেষ করে বড় গরুর দাম তুলনামূলক কম, তবে বাজেটের মধ্যে কোরবানির পশু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছে অনেক ক্রেতা। এদিকে এখনও কোরবানির পশু নিয়ে হাটে আসছেন অনেক ক্রেতা। দর্শক, আমরা শেষ মুহূর্তে কোরবানি হাটের খবর জানাবো আপনাদের। রাজধানী 300 ফিট পশুর হাট থেকে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, কেমন দেখছেন শেষ মুহূর্তে আসলে কেনাকাটা? প্রায় তো শেষ পর্যায়ে আছে বলতে গেলে। হাটে কি কেউ আছে এখনো নাকি? হিমাদ্রি, আপনি যেমনটা বলছিলেন যে শেষ মুহূর্তের যে কেনাকাটা সেটি কিন্তু এখন চলছে, তবে কোরবানির পশুর হাটগুলো আমি ঢাকায় বেশ কয়েকটি হাট ঘুরেছি রাতে সন্ধ্যার পরে। আমি কিন্তু যা দেখলাম যে সন্ধ্যার পরে ক্রেতার সংখ্যা বাড়লেও রাত 8টা-9টার পরে কিন্তু সেই সংখ্যাও কমে আসতে থাকে, কারণ এরই মধ্যে কোরবানির পশু কিন্তু প্রায় শূন্য হয়ে গেছে, ক্রেতা এবং পশু শূন্য। তবে অল্প কিছু পশু এখনো আছে এবং সেটি এখনো বেচা কিনা চলছে। আমরা দেখলাম যে রাতেও ক্রেতারা আসছেন এবং বিক্রেতারাও তাদের গরুগুলো বিক্রি করছেন। আমরা এখন আছি 300 ফিট গরুর হাটে। এখানে যারা আয়োজন করেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, যে জেনে নেব যে এবারের কুরবানির হাট কেমন ছিল এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হবে। আপনারা তো এই হাটের আয়োজক, মানে সারাদিন বা গত 2-3 দিন কেমন ছিল হাট এবং এখন যারা ক্রেতারা আসছেন তারা কি করবেন, তাদের জন্য কি ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ, গত 2-3 দিন যাবত আপনারা দেখেছেন আমাদের হাটটা ছিল ঢাকার মধ্যে সর্ববৃহৎ গরু ছাগল 300 ফিট গরু ছাগলের হাট এবং সুশৃঙ্খল এবং সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট এই হাট। আমরা এখানে ব্যাংক স্থাপন করেছি, নিরাপত্তার জন্য সেনাবাহিনীর টহল জোরদার করেছে। আমাদের এখানে র্যাব, পুলিশ, আনসার থেকে শুরু করে আমাদের নিজস্ব 500-র অধিক ভলেন্টিয়ার্স কাজ করেছে। আমরা নিরাপত্তাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের এখানে ব্যাংক ছিল, যে মানুষ এখন যারা আসছেন তাদের জন্য কি ব্যবস্থা, কারণ আমরা দেখছি যে পশু প্রায় শেষ এবং কেউ আসছেন এখনো। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো বেচা কিনে হয়েছে। আমাদের অল্প কিছু পশু এখন রয়ে গেছে এবং আমাদের এই যে পশু যারা এখনো সময়ের অভাবে বাজারে গিয়ে পশু ক্রয় করতে পারেননি তাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আগামী এই রাতটা এবং সকাল পর্যন্ত আমাদের এই আয়োজনটা থাকবে, খোলা থাকবে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। অসংখ্য ধন্যবাদ। হিমাদ্রি, আপনি শুনছিলেন যে পশুর কিন্তু প্রায় শেষ হাটে, তারপরেও এখন যে অল্প কিছু পশু আছে সেই পশুগুলো কিন্তু যেন সঠিকভাবে বিক্রি হয় এবং ক্রেতারা যারা আছেন আসবেন তারা যেন সেই মানে কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যেন কোনো ধরনের সংকট না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরার, মানে সেই বিষয়গুলোর জন্য তারা কাজ করছেন। এখনো হাসিলগড় আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং যারা এই হাটের ইজারাদার তারাও কিন্তু এখনো আছেন এবং তারা বলছেন যে রাতভর থাকবেন এবং এরপরেও যদি কোনো ক্রেতা আসে তারা যেন খালি হাতে ফিরে যেতে না হয় সেই ব্যবস্থাটি তারা করার চেষ্টা করছেন। তো হিমাদ্রি, এই ছিল আমার কাছে থাকা এখনকার সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কাল সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে জামাত। এদিকে ঈদগাহ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, ঈদের দেশে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, শুধু ঢাকার নিরাপত্তায় ডিএমপির 500 পেট্রোল টিম কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার। আর সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব। রাত পোহালেই কোরবানির ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তায় 5 শতাধিক পেট্রোল টিম কাজ করছে। 500 পেট্রোল টিম থাকে, দিনে 250, রাত্রে 250 মোটর বাইক, গাড়ি, ফুড পেট্রোল থাকে। আমরা সবাইকে সজাগ করছি। যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন, ফিল্ডে কম করেন, তাদেরকেও আমরা দায়িত্ব বন্টন করে দিচ্ছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য। ইনশাল্লাহ অসুবিধা হবে। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর দেশে ঈদের নিরাপত্তাহীনতা নিয়ে আশঙ্কা নেই জানিয়ে শতভাগ আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এবার নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন ঈদগাহ ময়দান পরিদর্শন করে জানান, মাঠ প্রস্তুতের কাজে নিয়োজিতদের উজ্জীবিত করতেই মাঠে থাকবেন। যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা, এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা তাদের, যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে সরকারি 30,000 টন লবণ বিতরণ করার খবরে ভালো মানের চামড়া সংগ্রহ করা যাবে এমন আশায় ট্যানারি মালিকরা। ঢাকার পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীদেরও প্রত্যাশা চামড়া সংগ্রহ হবে নির্বিঘ্নে। তবে বিনামূল্যের 1 বস্তা লবণও পায়নি রংপুরের মাদ্রাসা ও এতিমখানাগুলো। সরকারি উদ্যোগের কথা জানেই না এসব প্রতিষ্ঠান। পশু কোরবানির পর যত দ্রুত সম্ভব লবণজাত করতে হয় চামড়া। জুনে গরম মৌসুম ও বৃষ্টির শঙ্কা থাকায় চামড়া দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে এবছর দেশব্যাপী মাদ্রাসা ও এতিমখানায় 30,000 টন লবণ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সরকারি লবণ পায়নি রংপুরের এতিমখানা ও মাদ্রাসাগুলো। প্রায় 1100 বা 1100 প্লাস চামড়া এখানে আসে। ডিসি অফিস বা সরকারিভাবে কোনো তথ্য পাইনি। বড় বড় মাদ্রাসাগুলো নাকি বহুত লবণ অনুদান আসতেছে, কিন্তু আমরা তো একবারও পাচ্ছি না ভাই। যদি লবণ পাইতাম তাহলে মনে করেন জিনিসটা বেশি দাম বিক্রি করতে পারতাম। এদিকে সরকার বিনামূল্যে লবণ বিতরণ করায় অনেকটা নির্ভর কাঁচা চামড়া ব্যবসায়ীরা। রাজধানীর পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, বিনামূল্যে পাওয়া লবণ দ্রুত দিলে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি কমে যাবে। সরকার 30,000 মেট্রিক টন লবণ দিয়েছে, এটাতে হয়তো চামড়াগুলা রক্ষা পেয়ে যায়। বিগত দিনে অনেক মাঠ নষ্ট হইতো, এই জিনিসটা হবে না। এবছর রাজধানীতে প্রায় 10 লাখ পশু কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসব চামড়া কাঁচা চামড়া ব্যবসায়ী সহ ট্যানারি মালিকরা সরাসরি সংগ্রহ করবেন। ঈদের 10 দিন পর ঢাকায় ঢুকবে জেলা শহরে সংগ্রহ করা চামড়া। ট্যানারি মালিকরা বলছেন, মৌসুমি ব্যবসায়ীদের অসচেতনতায় নষ্ট হয় অনেক চামড়া। এতে করে মেলে না ন্যায্য দাম, নিম্নমানের চামড়ায় লোকসান হয় ট্যানারি মালিকদেরও। প্রায় 20% চামড়া ল্যাম্প ডিজিজের কারণে ব্যাপকভাবে এটা দেখা দিয়েছে। অদক্ষ শ্রমিক দিয়ে যে চামড়াটা ছাড়ানো হয় সেখানে প্রচুর লেসকাট প্লেকার্ড হয়, চামড়ার যে গুণগত মান সেটা নষ্ট হয়। আরেকটু হলো যে এই যে সঠিক সময় চামড়াটা মসজিদ মাদ্রাসা দান করা, সেটা যে না করার কারণে কিন্তু আপনার চামড়া নষ্ট হয়। এইখানে ট্যানারি মালিকরা কিন্তু একটা লসের সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় সরকারের বিনামূল্যের লবণ পাওয়া যাক বা না যাক, মূল্যবান সম্পদ চামড়া সংরক্ষণে ট্যানারি মালিকদের অনুরোধ, দ্রুত যেন তা যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক খবর। শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এরপরই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় দেয়া হয় পশু কোরবানি। এদিকে মধ্যপ্রাচ্যসহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার ভোরে মক্কার গ্র্যান্ড মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। এতে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের হাজারো হজযাত্রী। এছাড়া মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের বিভিন্ন প্রান্তের মসজিদে আদায় হয়েছে ঈদের নামাজ। এদিন প্রথম প্রহরে শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। পরে আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সারেন মুসল্লিরা। এদিকে জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন নামাজের কাতার ছাড়িয়ে যায় মসজিদ প্রাঙ্গণ। যদিও মসজিদের প্রবেশমুখে মুসল্লিদের প্রবেশে আরোপিত ছিল ইসরায়েলি বাহিনীর কড়া বিধিনিষেধ। এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে। রাজধানী আবুধাবি, দুবাই, আজমান, শারজাহ সহ বেশ কয়েকটি শহরে সকাল থেকে শুরু হয় ঈদের নামাজ। এরপর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা। ওমানের রাজধানী মাস্কাট সহ বিভিন্ন স্থানে সপরিবারে নামাজ আদায় করেন মুসল্লিরা। এদিন ঈদ জামায়াতে অংশগ্রহণ করতে পারায় বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বিশ্ব মুসলিম উম্মাহর জন্য। আর উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। দেশটির বুসাইটিং ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ।
এদিকে ঈদ আয়োজনের একই চিত্র দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। অন্যদিকে ঈদুল আজহা উদযাপন করেছেন ইউরোপের দেশ গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমানরা। রাজধানী অ্যাথেন্সের বোটানিতে সরকার অনুমোদিত ঈদগাহে জামাতে ঈদের নামাজ আদায় করেন তারা। পাশাপাশি বিভিন্ন মসজিদে ৪ থেকে ৫ ধাপে জামাতে নামাজ আদায় করেন মুসলমানরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। জানাবো খেলার খবর। 2023 ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন নাসুমের চর কাণ্ড ফাঁসে নাম জড়ানোর বিষয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। জানিয়েছেন বিশ্বকাপের তদন্ত রিপোর্টে এমন কোনো অভিযোগই আনা হয়নি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে তামিম লিখেছেন, বোর্ডে আসতে হলে সঠিক পথ ধরে আসবেন তিনি, এজন্য হাত মেলাবেন না কারো সাথে। 2023 বিশ্বকাপে হাথুরুর আমলে চরকাণ্ডে জড়িয়েছে তামিম ইকবালের নাম। গুঞ্জন উঠেছে তৎকালীন কোচ হাথুরু সিংহকে সরাতে নাসুমের চরকাণ্ড মিডিয়ায় ফাঁস করে দেন তামিম ইকবাল ও সে সময়কার পরিচালক জালাল ইউনুস। সে বিষয়ে এবার মুখ খুলেছেন তামিম নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম। শুরুতেই কোনো এক পক্ষের বিরুদ্ধে নিজের অবস্থান জানান তিনি। আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, আমাকে হাত করার জন্য সেই মানুষগুলোকে বলছি, আমি কখনোই আপনাদের সঙ্গে হাত মেলাবো না। ক্রিকেট বোর্ডে আসার বিষয়েও নিজের চিন্তাধারাও তুলে ধরেন তামিম ইকবাল। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসবই না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাবো না। চরকাণ্ডের খবর ফাঁসে নাম জড়ানোর বিষয়ে আত্মপক্ষ সমর্থনে তামিম জানান, তদন্ত কমিটি তামিমের বিরুদ্ধে কোনো অভিযোগই আনেনি। তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞেসও করেনি। আমি তো তখন দলেই ছিলাম না। তদন্ত কমিটির কাছেও একই রকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞেস করতেন। স্ট্যাটাসের শেষে আবারও সেই পক্ষকে সাবধান করেছেন তামিম ইকবাল। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।